ফিরে এলাম বিরতির পর। আমি সরাসরি একবার চলে যাব বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, দেখুন, এই বাজেট, কেন্দ্রীয় বাজেট, সেই দিকে বণিক সভার প্রতিনিধিরা তারা কিন্তু নজর রেখেছিলেন। তার কারণ এই বাজেটকে ঘিরে একদিকে যেরকম প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? সরাসরি জিজ্ঞেস করব। সাধারণ মানুষ, একেবারে আমজনতা, তারা কিন্তু মূলত তাকিয়ে থাকেন যে তাদের কর কাঠামো যেটা আছে, ট্যাক্স স্ট্রাকচার, সেই জায়গাটা কতটা রিফর্ম হলো, আমরা কতটা পেলাম এই বাজেট থেকে। দেখুন, আপনি যদি বলেন যে এই বাজেটে সাধারণ মানুষরা কি পেল, বা আগের বার যেরকম একটা অনেকটাই যেগুলো ছাড়গুলো দিয়েছিল স্ট্যান্ডার্ড ডিডাকশনে, এই বাজেট কিন্তু সেভাবে কর কাঠামোতে সেরকম কোনো ছাড় দেয়নি। কিন্তু এই বাজেট যেটা বলেছে যে এই বাজেট প্রিডমিনেন্টলি হচ্ছে কমপ্লায়েন্স বাজেট, আর আমার মতে যে কিছু কিছু যে পুরনো প্রসিডিওর্সগুলো ছিল সেইগুলোকে অনেকটা মানে সুবিধা করার জন্য। যেরকম আমরা যেই ট্যাক্স রিটার্ন ফাইল করি 31 জুলাইতে, সেটা যারা স্যালারিড বা তাদের 31 জুলাইই আছে, কিন্তু যারা ব্যবসায়ী, ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী, তাদের এই রিটার্নটার এক্সটেন্ড, যাদের অডিট করতে হয় না নর্মালি, তাদের এই ইয়েটাকে এক্সটেন্ড করে দিল 31 অগস্ট। তো প্রথম একটা বেনিফিট। এবার ধরুন যারা ছোট, যাদের অল্প ইনকাম, তাদের একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, তাদের নো ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট। এটার এখনো মেকানিজম আসেনি, এগুলো সব ফাইন প্রিন্টে আসবে। এটা হয়তো আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনার নিজের ইয়েতে দেখবেন অটোমেটিক্যালি স্ল্যাব অনুযায়ী, ডিপেন্ডিং অন ইয়োর ইনকাম নিয়ে, ও অটোমেটিক্যালি নো ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট হয়তো ডাউনলোড হয়ে যাবে, যাতে আপনাকে এইটার জন্য এই অ্যাসেসিং অফিসারের দৌড়ে দৌড়ে ঘুরতে হবে না এইগুলো। তো আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়েছে, এই যে বিদেশে এডুকেশন আর মেডিকেলের জন্য গেলে একটা TCS 5% কেটে নিত, মানে উইচ ইজ কোয়াইট আ লার্জ অ্যামাউন্ট, সেইটাকে রিডিউস করেছে 2%। তো সাধারণ মানুষের বা যারা এইগুলো করতে যায় তাদের এইগুলো ডেফিনেটলি বেনিফিট, আমি বলবো না যে কিছুই দেয়নি। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে নতুন ইনকাম ট্যাক্স কোড চলে আসছে 1 এপ্রিল থেকে, যেটা অনেক জিনিস, অনেক আমাদের পুরনো ইনকাম ট্যাক্স একটা বেশ কিছু জায়গায় কাম্বারসাম ছিল, একটু কমপ্লিকেটেড ছিল, সেগুলো অনেক সোজা হয়ে যাচ্ছে, ফর্মস অনেক সোজা হয়ে যাচ্ছে। তো সেই দিক দিয়ে সাধারণ মানুষের জন্য কিন্তু ভালোই হবে, খারাপ নয়। বাংলা কি পেল? আমরা সাধারণভাবে দেখি যে বিধানসভা নির্বাচনের বছর, 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, ভোটমুখী বাজেট কি হয়েছে? দেখুন, বাংলা কি পেল সেটা বলতে গেলে, দেখুন একটা দুর্গাপুরে আপনার ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট। ইস্ট ইন্ডাস্ট্রি, সেটা স্টার্ট হতে দুর্গাপুর থেকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার ডানকুনি সুরাটের একটা ওখানে একটা আপনার ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে। স্পিড রেল, হাই স্পিড রেলের একটা হচ্ছে আপনার বারাণসী টু শিলিগুড়ি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি ইনফ্রার দিক থেকে বাংলা কিন্তু 3টে বড় প্রজেক্টে ঢুকছে। প্লাস আর একটা পয়েন্ট, যেটা ন্যাশনাল ডিজাইনিং ইনস্টিটিউট যেটা কথা হয়েছে, এটা বলছে ইস্ট ইন্ডিয়াতে হবে, অলরেডি আসামে একটা আছে। সো এক্সপেক্টেড যে বাংলা বা উড়িষ্যা, এই দুটোর মধ্যে কোথাও একটা এটা হবে। সো এখন ওই পার্টটা টাইম উইলসে যে কোথায় আসছে। তো এখনো পর্যন্ত বাংলা দেখতে গেলে এই কিন্তু পেয়েছে। সো তাছাড়াও যদি দেখেন লার্জার প্রকল্প, MSME জন্য MSME চ্যাম্পিয়ন, বা এই যে ট্যুরিজমের প্রতি যেই যে থ্রাস্ট, গাইডের জন্য থ্রাস্ট, আজকে যেটা প্লাস ইনস্টিটিউট, চার্টার্ড ইনস্টিটিউট থেকে আমরা, চার্টার্ড ইনস্টিটিউটের পার্ট আমরা খুব থ্রাস্ট দিয়েছিলাম যে একটা ওই প্রোগ্রাম তৈরি করা যারা MSME-কে কমপ্লায়েন্স করাবে। সেইটা কিন্তু বাংলার থেকেও কিন্তু লোকজন সেখানে এনরোল করে কিন্তু MSME-র কমপ্লায়েন্সটাকে কিন্তু তারা দেখতে পারে। সো ওভারঅল স্ট্রেট 3টে পেয়েছে, আর তাছাড়াও বাকি বেশ কিছু এরকম মেজার্স আছে যেটা বাংলাও বেনিফিট করবে তাতে। যে হারে মুদ্রাস্ফীতি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা টার্গেট রাখা হয়েছে 4.3% জিডিপির পার্সপেক্টিভে, সেটা কি পসিবল হবে যে ফিসকাল ডেফিসিট যেটা দেখা যাচ্ছে?
দেখুন, আমরা সেই দিক থেকে দেখতে গেলে আশাবাদী সব, কারণ 4.3 ডেফিনেটলি ইজ আ ভেরি স্টিপ টার্গেট, খুব স্টিপ। সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো অতটা না হলেও কাঁচা পিঠে তো নিশ্চয়ই যাবে। কারণ দেখুন, মুদ্রাস্ফীতি, সোনার উপর এই পুরো জিনিসটা, এটা অনেক গ্লোবাল ইকোনমি আর অনেক গ্লোবাল প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। এটা শুধু ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এটা অনেক জিও পলিটিক্যাল, অনেক আলাদা ব্যাপারের উপর ডিপেন্ড করে। সো সেইখানে শুধু ইন্ডিয়াকে ইয়ে করলে, ইভেন জিডিপিটারও অনেক অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কারণ এখন কিছু গ্লোবাল ক্রাইসিস চলছে, আপনারাও দেখছেন। সো সেটার উপর ডিপেন্ড করছে। কালকে যদি অয়েলের প্রাইস হঠাৎ বেড়ে যায়, সো সেখানে আর একটা জায়গায় যাবে। কালকে যদি অন্য কিছু জায়গায় কিছু বেসিক যেগুলো ইন্ডিয়া ইম্পোর্ট করে সেইখানে এফেক্ট করে, ইন্ডিয়ার এফেক্ট জিডিপিতে এফেক্ট করবে। সো ওইভাবে বলাটা খুব ডিফিকাল্ট। ডেফিনেটলি স্টিপ টার্গেট, বাট আমরা আশাবাদী যে কাছে পিঠে তো যাবে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ, তার একটা ক্ষেত্র প্রস্তুত করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, আগেও আমরা দেখেছিলাম। সেটা কি কোথাও গিয়ে দেশীয় যে বাজার, সেই বাজারকে কি ধাক্কা দেবে বলে মনে হচ্ছে? ইতিমধ্যেই কিন্তু শপিং মল বা এই ধরনের, বিশেষ করে অনলাইন সার্ভিস, সেটা কিন্তু সাধারণ মানুষের একেবারে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সেক্ষেত্রে দেশীয় যে সমস্ত ব্যবসা, সেই ব্যবসাগুলো তো যথেষ্ট ক্ষতির মুখে রয়েছে। সেটা ডেফিনেটলি কিছু কিছু জায়গায় তো বটেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যদি আপনারা ইন্ডিয়াকে গ্লোবাল না করেন, দেখুন এগুলো কতগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আজকে আমার কতগুলো জিনিস, আপনি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাববেন, এবার কুটির শিল্পকে খুব থ্রাস দেওয়া হয়েছে। এবার সেইখান থেকে যদি উঠে আসে, কেউ তো বলছে না যে ইন্ডিয়া শুড নট কম্পিট উইথ দি ফরেন ব্র্যান্ডস, এটা তো কেউ বলছে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি নিজেদেরকে কম্পিট করানোর জায়গায় নিতে পারি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের দরকার নেই। আপনি আমাকে বলুন, আজকের দিনে কটা ব্র্যান্ড আছে ইন্ডিয়ার থেকে যেটা গ্লোবাল হয়েছে? কিন্তু গ্লোবাল ব্র্যান্ড তাহলে তো, কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের থেকে গ্লোবাল ব্র্যান্ডই বেশি পছন্দ করছি। তো সেইখানের থেকেও যেটা ইম্পর্টেন্ট দেখতে হবে যে আমরাও কিন্তু চেষ্টা করছি ফরেন ইনভেস্টমেন্ট আনার অন দোজ ব্র্যান্ডস যাদের ইন্ডিয়াতে কিন্তু তার স্পেসিফিক প্রেজেন্স আছে, যারা ইন্ডিয়ার বাজারে কাজ করছে। সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। থ্রাস্টটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের থেকেও যদি থ্রাস্টটা দেওয়া হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন দোজ ব্র্যান্ডস যাদের ইন্ডিয়া স্পেসিফিক ফোকাস, যেটা আমরা বহুদিন আগে থেকে আমরা বলতাম যে আমরা যদি মেক ইন ইন্ডিয়া থেকে ফোকাসটা সরিয়ে যদি থিঙ্ক ইন ইন্ডিয়াতে ফোকাসটা শিফট করি, আমাদের কিন্তু ইকোনমিটা আরো বড় হতো। এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো হচ্ছে, যে বিকশিত ভারত 2047-এর যে টার্গেটটা। আমার প্রথম থেকে আজ অবধি একই প্রশ্ন, যে মেক ইন ইন্ডিয়ার থেকেও থিঙ্ক ইন ইন্ডিয়ার কনসেপ্ট যদি আমরা নিয়ে আসি, আপনার এই প্রশ্নগুলো আরো বেটার অ্যাড্রেস হতো।